মর্যাদা পেয়েছি। তার ওই একটি কথা যে আমি ৭ই মার্চে ভাষণ দেব, সেই ভাষণ শোনার জন্য সমগ্র বাংলাদেশ থেকে মানুষ ছুটে এসেছিল। মানুষের হাতে বাঁশের লাঠি, মাঝিরা এসেছিল নৌকার বৈঠা এবং লগি নিয়ে। আমার এখনো মনে পড়ে যে মা বোনেরা, যুব সমাজ এবং সাধারণ জনগণ মানুষে মানুষে ঢল নেমেছিল ওই রেসকোর্স ময়দান। সেই রেসকোর্স ময়দানের তিল ধারণের জায়গা ছিল না। এবং এই ভাষণের শেষে মানুষ যা চাচ্ছিল ঠিক সেই নির্দেশ পেয়ে তারা উদ্দীপ্ত হয়ে যার যার জায়গায় ফিরে গিয়ে যে নির্দেশ নেতা দিয়েছিলেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে তারা পালন করেছিল। ৭০ সালে ৭ই ডিসেম্বর নির্বাচন হলো। নভেম্বরে ঘূর্ণিঝড় হয়েছিল বলে কয়েকটি নির্বাচন তার পরে কয়েক সপ্তাহ পরে হয়। ডিসেম্বরে নির্বাচন হয়ে গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ মাস। পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান সে কিন্তু ক্ষমতা হস্তান্তর করেনি বা ন্যাশনাল অ্যাসেম্বলি বসতেও দেয়নি। আর ইয়াহিয়া খানের দোসর ছিল পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো। কারণটা কি ছিল? কারণ একটাই ছিল যে ওই নির্বাচনে সমগ্র পাকিস্তানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ, বঙ্গবন্ধু বাঙালি ছিলেন, বাংলাদেশেরই তিনি ছিলেন, এই ভূখণ্ডের তিনি ছিলেন। কাজে একজন বাঙালির হাতে ক্ষমতা যাবে এটা পাকিস্তানিরা কোনোদিন মানতে পারেনি। যদিও জনসংখ্যার দিক থেকে এই পূর্ববঙ্গেই জনসংখ্যা ছিল বেশি, ৫৬ ভাগ এখানে, আর কম ছিল ওই পশ্চিম পাকিস্তানে। তারপরেও বাঙালির হাতে ক্ষমতা যাবে আর এই ঢাকায় ন্যাশনাল অ্যাসেম্বলির বৈঠক বসবে এটা তারা মানতে পারেনি। কারণ ভুট্টো অনেক কম সংখ্যক সিট পেয়েছিল। আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি সব জায়গায় আওয়ামী লীগ সব থেকে অধিক সংখ্যক, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল। যে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে সে সরকার গঠন করবে, কিন্তু সেই সুযোগ বাঙালিকে তারা দেবে না। এটাই ছিল তাদের একটা লক্ষ্য। আপনারা জানেন যে ৬৫ সালে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়। এই যুদ্ধে আমাদের এই ভূখণ্ড ছিল সম্পূর্ণ অরক্ষিত, যে কারণে ৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা দিলেন। এই ৬ দফাও পাকিস্তানিরা মানতে রাজি ছিল না। তারা ৬ দফার পরিবর্তে ৮ দফা, আমাদের কিছু নেতৃবৃন্দ তাদের সাথে শরিক হয়ে গেল, নানা চক্রান্ত করেছিল। আর ওই ৬ দফা দেওয়ার পর বঙ্গবন্ধুকে শাস্তি দেওয়ার জন্য সেই আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে আসামি করে তার বিচার শুরু করেছিল। এর বাঙালি যারা তখন সরকারি চাকরি করে তারাও, সিএসপি অফিসার তারাও তালিকা করছেন, আমাদের অনেক প্রফেসররা তারাও তালিকা করছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্য দিয়ে ও অনেক পয়েন্ট লিখে লিখে নিয়ে আসা হচ্ছে। আমাদের ছাত্র নেতারা এসে বলে যাচ্ছেন এটা বলতে হবে, ওটা বলতে হবে, না হলে লোকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, এই করতে হবে, ওই করতে হবে, এরকম বহু কথা তখন সমানে আমাদের বাসায় কাগজে কাগজে বস্তা বস্তা ভরে যাচ্ছে। যখন এই ভাষণটা দিতে যাবেন, আমার মা, তার কথা আমি সব সময় মনে করি, এই কারণে যে কোনো একটা সময় যখন একটা সিদ্ধান্তের সময় আসে বা কোনো একটা কাজের সময় আসে, আমার মার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। সেদিনের কথা মনে আছে, অনেক লোক আমাদের এক সময় মা বললেন যে এখন আপনারা একটু সময় দেন,
তিনি আব্বাকে খাবার দিলেন। খাবার পরে সোজা ঘরে বললেন যে তোমাকে অন্তত 15টা মিনিট বিশ্রাম নিতে হবে। এবং আব্বা খাবার পরে সাধারণত পান খেতেন, মা নিজে মোড়াটা টেনে বসলেন, পানি বাটাটা নিয়ে পান সাজালেন, একটা পান দিলেন। এবং আমার একটা অভ্যাস ছিল, আব্বা শুলে আব্বার মাথার কাছে আমার জন্য একটু জায়গা থাকতো, আমি ওখানে বসে আব্বার মাথাটা সবসময় হাত বুলিয়ে দিতাম, মাথাটা টিপে দিতাম, এটা একটা অভ্যাস ছিল আমার। তা আমি ওখানে বসা, মা পানটা দিলেন, দিয়ে মোড়া পেতে বসে মা শুধু বললেন যে আজকে সেখানে ময়দানে হাজার হাজার লোক এসেছে, এই সকল মানুষের ভাগ্য তোমার হাতে। অনেকে অনেক কথা বলবে, তুমি সারাটা জীবন সংগ্রাম করেছো এদেশের মানুষের জন্য, তুমি জানো এদেশের মানুষের জন্য কোনটা প্রয়োজন না, তোমার থেকে বেশি আর কেউ জানে না। কাজে তোমার কারো কথা শোনার দরকার নেই, তোমার মনে যে কথা আসবে তুমি তোমার মন থেকে ঠিক সেই কথা বলবা, সেটাই এদেশের মানুষের জন্য সব থেকে সত্য হিসেবে প্রতিভাত হবে। এরপর যখন যাবার সময় হলো তিনি গেলেন, আমরাও সাথে সাথে গেলাম অন্য গাড়িতে। এবং আপনারা দেখেছেন যে সেই ভাষণ কোনো কাগজ না, কোনো নোট না, কিছুই না, মনের ভিতর থেকে যা এসেছিল সেই বক্তৃতাটাই তিনি দিলেন। আর এই বক্তৃতা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বজ্রকণ্ঠ হিসেবে এই বক্তৃতা প্রতিনিয়ত বাজানো হতো। বিশেষ করে এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই কথাটা অনবরত বাস্তব, যা আমাদের মুক্তিযোদ্ধারা অনুপ্রেরণা পেতেন। আমরা যারা বাংলাদেশের ভিতরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি, ওই কণ্ঠস্বরটা আমাদের কাছে ছিল, কারণ আমার মা আমরা বন্দি ছিলাম, তা আমাদের কাছে এটা একটা জন্য বেঁচে থাকার একটা অবলম্বন ছিল। এবং বাংলাদেশের ভিতরে যারা যুদ্ধ করছে, কারণ যেহেতু এটা গেরিলা যুদ্ধ, তাতে গেরিলা যুদ্ধে অভ্যন্তরে অনেকে সহযোগিতা করতেন এই যোদ্ধাদের, তাদের আশ্রয় দেওয়া, খাদ্য দেওয়া, অস্ত্র রাখা, খবর পৌঁছে দেওয়া, এই কাজগুলি যারা ভিতরে বসে করতেন, সকলের জন্য একটা বিরাট প্রেরণা ছিল এই ভাষণ। ৭৫-এ 15ই আগস্টের পর এই ভাষণটা নিষিদ্ধ কেন করা হয়েছিল সেটা আপনারা বিবেচনা করে দেখেন। যে ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর প্রথমে মোস্তাক বেইমানি করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে 2 মাসও ক্ষমতায় থাকতে পারল না। এরপরে আসলো জিয়াউর রহমান, এবং এই ভাষণ সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশে, বঙ্গবন্ধুর ছবিও নিষিদ্ধ, সব কিছুই নিষিদ্ধ ছিল। প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে নিষিদ্ধ কেন ছিল? যে ভাষণ পাকিস্তানিরা পছন্দ করে নাই, এই পাকিস্তানি হানাদার বাহিনীর পছন্দের ছিল না বলেই জিয়াউর রহমান এই ভাষণ নিষিদ্ধ করে দিয়েছিল। আর সেটাই অনুসরণ করে গেছে একের পর এক মিলিটারি ডিক্টেটর যারা এসেছিল বা যারা ক্ষমতা ওই ক্যান্টনমেন্টে বন্দি করে রেখেছিল, তার নাম নিষিদ্ধ, ছেলেপেলে আছে, কাজ করে। তো যখন আমি এটা করতে গেলাম, আমি দেখলাম যে এর প্রতিটি লাইনই তো একটা কোটেশন। আমি 39টা পর্যন্ত কোটেশন তৈরি করে বললাম যে এটা তো সবই কোটেশন। কাজে এই যে প্রত্যেকটা লাইন, প্রতিটি লাইন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, সেটার জন্য আমাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ। আর এই আবেদন যেন কোনোদিন নিঃশেষ হবার নয়, এটা যুগ যুগ ধরে মুক্তিকামী মানুষের জন্য যেমন আছে, আবার আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পাওয়ার পরেও এর প্রেরণাটা আমাদেরকে রাজনীতিতে আদর্শবান হবার, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার এবং দেশের জন্য ত্যাগ স্বীকার করার এক মহান প্রেরণা এই ভাষণের মধ্য দিয়ে আমরা পেতে পারি। জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং এই যে সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিব,
বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট বের করছি, আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী এটা যদি পড়েন তাহলে আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না রাজনীতি শেখার বা জানার বা ইতিহাস জানার বা দেশকে ভালোবাসার। সব শিক্ষা আপনারা সেখান থেকেই পেতে পারবে যে কত কষ্ট করে এদেশের মানুষের আজকে স্বাধীনতা তিনি আমাদের এনে দিয়ে গেছেন।